স্ফেরিক্যাল অ্যান্ড সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। তো এই টপিকটা পুরোটাই আউট অফ বোর্ড সিলেবাস, মেনলি তোমার জেই বা নিটের জন্য করতে হবে। এইটাতে ফর্মুলাটাই মেনলি লাগবে, তবে ডিরাইভেশনটাকে বুঝতে হবে, ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশানে কাজে আসবে, মানে কোশ্চেনে সবসময় ক্যাপাসিটেন্সটা শুধু জানলে হবে না, তো কী করে ক্যালকুলেট করতে হয়, কোনটার ক্ষেত্রে কী চার্জ থাকে। আমরা আগের ভিডিওতে ডিটেল ডিসকাস করেছি কনসেন্ট্রিক স্পেরিক্যাল সেলের ক্ষেত্রে, মানে কনসেন্ট্রিক স্পিয়ার যেটা বলতাম। তো সেটার ক্ষেত্রে চার্জ ডিস্ট্রিবিউশন কোন সাইডে কীরকম চার্জ ডেভেলপ করে, কতটা চার্জ ইন্ডিউস হয়, কী ব্যাপার, পোটেনশিয়ালের ডিটেল ডিসকাশন ওটা হয়েছে। তো সেইটা কিছু কনসেপ্ট, মানে এটার আগে ওই ভিডিওটা একটু ভালো করে দেখতে হবে। তো সেটার কিছু কনসেপ্ট এখানে কিন্তু আমরা ইউজ করব। ফার্স্টে আমরা যেটা স্পেরিক্যাল ক্যাপাসিটর বলতে যেটা বলবো, যে সিম্পল আমরা যদি, আচ্ছা আগে একদম ইয়ে থেকে স্টার্ট করি, তারপরে কম্পেয়ার করে বলে দেবো। ধরে নাও ফার্স্ট একটা কেস, আউটার স্পিয়ার গ্রাউন্ডেড, আউটার স্পিয়ার বলছি গ্রাউন্ডেড যদি হয়, আমরা আগের মতো একদম প্যারালাল প্লেট ক্যাপাসিটার, তোমাদের সিলেবাসে শুধু প্যারালাল প্লেট ক্যাপাসিটার আছে। প্যারালাল প্লেট ক্যাপাসিটারের যখন শুরুতে করেছিলাম তখন কিন্তু একটাকে গ্রাউন্ডেড কন্ডাক্টর বলতাম, মানে দুটো সিমিলার টাইপের প্যারালাল কন্ডাক্টর কনসিডার করতাম। সেটার মধ্যে একটাকে গ্রাউন্ডেড করতাম আর একটাকে চার্জ দিতাম। সেম কনসেপ্ট এখানে আমরা কনসিডার করবো, একটা মাস্ট গ্রাউন্ডেড থাকবে যখন আমরা বেসিকটা কনসিডার করবো। আর আমরা তো বলেছি প্র্যাকটিক্যাল কেসে কীরকমভাবে কনসিডার হয়। প্র্যাকটিক্যাল কেসে যেটা আমরা চার্জ দিই সেটা হচ্ছে ব্যাটারি পজিটিভ টার্মিনালের সঙ্গে, আর যেটা গ্রাউন্ড করি সেটা হচ্ছে নেগেটিভ টার্মিনালের সঙ্গে। আসছি, সেটা দেখবে বুঝতে পারবে। স্পিয়ার গ্রাউন্ডেড, আউটার স্পিয়ার গ্রাউন্ডেড বলছি। আউটার স্পিয়ার গ্রাউন্ডেড বলতে দুটো কনসেন্ট্রিক স্পিয়ার আগে ইমাজিন করো। ধরে নিচ্ছি এটা একটা স্পিয়ার, এটা R2 রেডিয়াসের, বড় রেডিয়াস, গ্রেটার রেডিয়াস এটা। আর ইনার আর একটা স্পিয়ার আছে যেটা R1 রেডিয়াসের, R1 আর R2 রেডিয়াসের দুটো স্পিয়ার বলছি, কনসেন্ট্রিক, সেন্টার সেম। এটা R1 রেডিয়াস বললাম, এটাকে আমি R2 রেডিয়াস বললাম। তো এই R1 আর R2 দুটো রেডিয়াসের যে স্পিয়ার বললাম তার মধ্যে আউটারটা গ্রাউন্ডেড বলছি। গ্রাউন্ডেড মানে আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি যে পোটেনশিয়ালটা অনলি 0 হবে। তো সেখানে যখনই বলবো যে একটা স্পিয়ার গ্রাউন্ডেড, তাহলে চার্জটা ওটাতে দেওয়া যাবে না। আমাদের লজিকটা এরকম হয় যে অলওয়েজ চার্জটা দেওয়া হয় আর একটা স্পিয়ার যেটা গ্রাউন্ডেড নয়। তাহলে সেখানে ধরে নিলাম কিউ অ্যামাউন্টে চার্জ ওটাকে গিভন হলো, মানে বেসিক্যালি R1 রেডিয়াসের স্পিয়ারটাকে Q1 অ্যামাউন্টে চার্জ দিলাম। এখন একদম সিম্পল লজিক, তুমি যদি ভাবো যে চার্জটা কোথাও কি ইন্ডিউস হবে, অবভিয়াসলি কনসেন্ট্রিক স্পিয়ার হওয়া মানে চার্জটা কোনো না কোনো পোর্শনে ইন্ডিউস হবে, সেটা আমরা এখন দেখাবো। তাহলে সিম্পল বলো, এই স্পিয়ারটার কথা যদি বলি, ধরে নিই আমি মানে কিউ বলতে কিছু বলছি না, মানে পজিটিভ চার্জ দিচ্ছি। তাহলে প্লাস কিউ চার্জ যখন দেওয়া হবে আমরা এটা বুঝে নেব যে আউটার স্পিয়ার, ইনার যে স্পিয়ারটা আছে, ইনসাইডে যে ছোটো স্পিয়ারটা, তার কিন্তু অনলি আউটসাইডে পুরো চার্জটাই এক্সিস্ট করবে, পুরো চার্জটাই আউটসাইডে চলে যাবে। এখন এই পুরো কিউ চার্জটা যেটা আউটসাইডে লোকেটেড বলছো, কোনটা ইনার স্পিয়ারের আউটার সারফেসে যেটা লোকেটেড বলছো, সেইটা এইটারই অপোজিট একটা চার্জ ইন্ডিউস করবে, এক্স্যাক্টলি অতটাই ইন্ডিউস করবে ইনার সারফেসে। কোনটা? ইনার সারফেস অফ দ্য আউটার স্পিয়ার, বিগার স্পিয়ারের ইনার সারফেসে কিন্তু অতটাই চার্জ ইন্ডিউস হবে। অ্যান্ড এখানে তুমি বলবে যে এটা নিউট্রাল ছিল, এটা নিউট্রাল বলতে কেন? কারণ ইনিশিয়াল কোনো চার্জ টার্জ দিইনি, গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড থাকা মানে নিউট্রাল। কিন্তু আমরা এটা মাথায় রাখবো যে গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড মানে ও যতটা খুশি চার্জ নিতে পারে গ্রাউন্ডের থেকে, আবার যখন খুশি চার্জ দিতেও পারে। তো সিমিলারলি এখানে আমরা যেটা বলবো যে এইটাতে যদি কিউ চার্জ থাকে, তাহলে এই কিউ চার্জটা এক্স্যাক্টলি মাইনাস কিউ অ্যামাউন্টের চার্জ এর ইনার সারফেসে ইন্ডিউস করবে, মাইনাস কিউ অ্যামাউন্টের চার্জ ইন্ডিউস করলো। এই মাইনাস কিউ চার্জ ইন্ডিউস হওয়া মানে এই বডিটা অ্যাজ এ হোল নিউট্রাল ছিল, তার মানে আমি বলতে পারি ওর নিউট্রালিটি মেনটেন করতে গেলে ঠিক প্লাস কিউ অ্যামাউন্টে চার্জ কোথাও না কোথাও থাকবে। এখন এই প্লাস কিউ অ্যামাউন্টে চার্জটা থ্রু গ্রাউন্ড ফ্লো করে যাবে, এখানে রিমেইন একটা প্লাস কিউ অ্যামাউন্টে চার্জ থাকবে, সেই প্লাস কিউ অ্যামাউন্টে আউটার সারফেসের যে চার্জটা সেটা থ্রু গ্রাউন্ড এটা ফ্লো করে যাবে, গ্রাউন্ডে ফ্লো করে যাবে। তো সেখানে আমি বলতে পারি, বলছিলাম এক্ষুনি যে আর্থের সঙ্গে কানেকশন থাকলে যত খুশি চার্জ তুমি নিতে পারো, যখন সিচুয়েশন হবে আর্থে দিয়ে দিতে পারো। তো এখানে যেহেতু আমি বলতে পারি যে ইন্ডিউস হলো মানে রিমেনিং চার্জ, এটা যেহেতু নিউট্রাল কন্ডিশন অলওয়েজ মেনটেন হয়, মানে নর্মালি যদি চার্জ না দেওয়া হয় তাহলে নিউট্রাল ছিল আগে থেকেই, তাহলে নিউট্রাল ছিল মানে এ যদি এখানে চার্জ প্রডিউস করে, এই পজিটিভ চার্জ এসে একটা নেগেটিভ ইনার সারফেসে ইন্ডিউস করে, তাহলে অতটাই পজিটিভ চার্জ কিন্তু রিমেন থাকবে,
মানে রিমেইন চার্জ অ্যাপিয়ার হবে, সেটা জাস্ট গ্রাউন্ড সারফেস মানে গ্রাউন্ড কানেকশানে ফ্লো করে যাবে। এখন এইটা কেন ফ্লো করলো না? গ্রাউন্ড কানেকশন থাকলে তো এই নেগেটিভ চার্জটাও ফ্লো করে যেতে পারতো। মাথায় রাখতে হবে এইটাকে আমরা বলবো বাউন্ড চার্জ। এই চার্জটা অরিজিনালি গিভেন, আর যেহেতু এটাকে ইনডিউস করলো, এই নেগেটিভ চার্জটা যেটা মাইনাস কিউ, এটাকে আমরা বলছি বাউন্ড চার্জ, এটাকে বলবো বাউন্ড চার্জ। আর এটা হচ্ছে ফ্রি চার্জ। কেন? এই চার্জটাকে কিন্তু বাউন্ড করে রাখছে না, যে ইনডিউস করলো তার জন্য যে নেগেটিভ ইনডিউস হলো সেটার এফেক্ট হিসেবে যে পজিটিভ রিমেইন থাকলো, সেটা কিন্তু কখনো আর অ্যালাউ করবে না, মানে বেসিক্যালি চাইবে না একে রাখতে। তো এর থেকে এমনিতেই রিপালশন হবে, সেই কারণে এটা ফ্রি হয়ে জাস্ট ফ্লো করে যাবে। এই চার্জটাকে ফ্রি চার্জ বলবো। এটা আগেও ডিসকাস করেছি ইন্ডাকশনের সময়। ইন্ডাকশনের ক্ষেত্রে একটা যেটা অপোজিট টাইপের চার্জ ইনডিউস হয় সেটাকে আমরা বলি বাউন্ড, সেটা কখনো পাস করানো যায় না, অন্য বডিকে টাচ করালেও সেখানে চলে যাবে না, বা গ্রাউন্ড কানেকশন থাকলে সেটাতে ফ্লো করে যাবে না। ওকে, তো ব্যাপারটা আলটিমেট সিচুয়েশনটা যেরকম দাঁড়াবে, যে এই ক্যাপাসিটরের এই যে কনসেন্ট্রিক স্ফিয়ার বলছে, এটা R1 R2 রেডিয়াসের, তাহলে আলটিমেট সিচুয়েশন দাঁড়ালো এটা একটা R1 রেডিয়াসের স্ফিয়ার, এটা একটা R2 রেডিয়াসের স্ফিয়ার। এর আউটার সারফেসে যতটা পজিটিভ চার্জ আমি দিয়েছিলাম, এটা আমি দিয়েছিলাম আউটসাইড থেকে, তাহলে প্লাস কিউ চার্জ দিয়েছিলাম, সেই প্লাস কিউটা একটা মাইনাস কিউ ইনডিউস করেছে, রিমেনিং প্লাস কিউ থেকে ছিল কিন্তু সেটা গ্রাউন্ডে ফ্লো করে গেছে। তাহলে আমি বলতে পারি জাস্ট এই প্লাস কিউ আর মাইনাস কিউ দিয়ে একটা পেয়ার ফর্ম করে ক্যাপাসিটার অ্যাকশনটা কমপ্লিট হচ্ছে, এটা গ্রাউন্ডেড আছে। আচ্ছা, এখানে তুমি এটাকে আরেকটা লজিক দিয়েও ভাবতে পারো যে এক্স্যাক্টলি প্লাস কিউ আর মাইনাস কিউ হবে কি করে। সিম্পল, এটা যদি তুমি কিভাবে ইমাজিন করছি দেখো, যে এটা যদি গ্রাউন্ডেড বলি তাহলে মাস্ট এই সারফেসের পোটেনশিয়ালটা জিরো হতে হবে। এটা যদি আমি বি পয়েন্ট বলি, মানে বি স্পিয়ার বলি, এটা যদি এ স্পিয়ার বলি, তাহলে আমি বলবো না পোটেনশিয়াল ভিবি সারফেস অফ দ্য আউটার স্পিয়ারের পোটেনশিয়াল জিরো হবে। তাহলে ভিবি পোটেনশিয়াল যদি জিরো হয়, তার মানে মাস্ট আমি এই পয়েন্টে পোটেনশিয়াল আগের ভিডিওতে কীভাবে দেখেছিলাম, এই পয়েন্টে পোটেনশিয়াল আসে কী করে না, যখন এই পয়েন্টে আমি পোটেনশিয়াল বলছি তখন আমি কনসিডার করে নিতে পারি হোল চার্জ অফ দ্য স্পিয়ার। কেন? দুটো স্পিয়ারের রেসপেক্টে আমি আউটসাইডে, তাহলে পুরো চার্জ অফ দ্য স্পিয়ার কনসিডার করে নিতে পারি কনসেন্ট্রেটেড অ্যাট দ্য সেন্টার। তাহলে সেখানে আমি বলবো যে কে ইন্টু পোটেনশিয়াল কী হওয়া উচিত, কে ইন্টু Q1 প্লাস Q2। আমি যদি এই চার্জটাকে সাপোজ আমি ধরে নিলাম, এই চার্জটা এই ইনার সারফেসে যে মাইনাস কিউ চার্জটা ইন্ডিউস হতো, তুমি মাইনাস স্মল কিউ বললে, যে ক্যাপিটাল কিউ নয়, মাইনাস স্মল কিউ ধরলে, তাহলে তোমার কি হতো বলো? তাহলে ইনসাইডে টোটাল চার্জ থাকতে হবে, সেটা হতে হবে ক্যাপিটাল কিউ প্লাস আর মাইনাস স্মল কিউ করতে চাইছো তো, ডিভাইডেড বাই R2, কিন্তু এইটা রেডিয়াস, আমরা আগের দিন পোটেনশিয়াল বলছিলাম, এই পয়েন্টে পোটেনশিয়াল বলে পুরো এর থেকে ইনসাইডে যতটা চার্জ আছে সবটা কনসেন্ট্রেটেড অ্যাট দ্য সেন্টার ধরে নেবো, এটা তাহলে এই দুটো অ্যাড করলে, আর ডিস্টেন্সটা আমি R2 বলবো। R2 যা ডিস্টেন্স করো, এটা জিরো করতে গেলে এই টার্মটা জিরো হওয়ার একটাই অপশান আছে, তাহলে সেখানে আমি বলতে পারি জিরো হতে গেলে স্মল কিউ ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ হতে হবে। এটা বেসিক এমনি এতে বোঝা যাচ্ছে, এটা এমনি লজিক্যালি বুঝলে আর এটা এত কিছু ভাবতে হবে না। যাই হোক, আমরা এটা বলতে পারি যে এইটা যতটা চার্জ আমি দেবো ততটাই এর ইনার সারফেসে ইনডিউস হবে, বাস। এখন কথাটা হচ্ছে আমার ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করা। আমার প্রতিটা কেসে এখন আমরা যেটা করব সেগুলো সবই ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করবো, যে স্পেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত হয়। ফার্স্ট কাজ যেটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের ফর্মুলা যদি বলি, ক্যাপাসিট্যান্স সি ইকুয়ালস টু আমরা কি লিখি, ক্যাপাসিট্যান্সের ডেফিনেশন কিউ ইকুয়ালস টু সিভি লিখেছিলাম, তাহলে ক্যাপাসিট্যান্স সি ইকুয়ালস টু লিখবো না কিউ বাই ভি, আর ভি না বলে রাদার এটাকে বলবো পোটেনশিয়াল, কি বলবো, পোটেনশিয়াল ডিফারেন্স বলবো, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস ফর প্যারালাল প্লেট ক্যাপাসিটর বলেছিলাম, এখানে বলবো টু কনসেন্ট্রিক স্পিয়ার্স। তাহলে এ আর বি পয়েন্টে পোটেনশিয়াল যদি বলি, তাহলে কিউ চার্জ দিয়েছিলাম, আর ভি এ আর ভিবি ডিফারেন্স, এটা গ্রাউন্ডেড আছে মানে লো পোটেনশিয়াল হবে, তাহলে আমি বলবো যে ভি এ মাইনাস ভিবি করে দিলেই আমি পেয়ে যাবো ক্যাপাসিট্যান্সটা। তো ফার্স্টে আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস জানতে হবে। সিম্পল লজিক, ভিবি গ্রাউন্ডেড বলে দিয়েছি, আমি আগেও লিখে দিয়েছি যে ভিবি ইকুয়ালস টু জিরো। তাহলে ভিবি ইকুয়ালস টু জিরো মানে বি ক্যালকুলেট করার দরকার নেই, আগে এ ক্যালকুলেট করলেই আমার বেরিয়ে যাবে ভি এ মাইনাস ভিবি কোয়ান্টিটিটা কত। ফার্স্ট কাজ যেটা হচ্ছে ভি এ পোটেনশিয়াল অ্যাট এই পয়েন্ট, ইনার পয়েন্ট আমি বলছি। আচ্ছা, এটাকে আমি তাহলে কেটে ক্যাপিটাল কিউ করে দিতে পারি, যেটা আমি এক্ষুনি দেখালাম, যে স্মল কিউ ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ, যতটা চার্জ এখানে দেবে ঠিক ততটাই এখানে ইনডিউস হবে। যখন আউটার গ্রাউন্ডেড, কেসটা ক্লিয়ারলি মনে রাখতে হবে, যখন আমরা ইনার গ্রাউন্ডেড বলবো কমপ্লিটলি ডিফারেন্ট ডিসকাশন হবে। ওকে, তো সেখানে আমরা ফার্স্ট যেটা বলছি যে পোটেনশিয়াল অফ এ পয়েন্ট যদি বলা হয়, তাহলে আমি কি বলবো, এখন আমার কাছে কি আছে, আউটার একটা স্পিয়ার যার কনক্লুশন হয়ে গেছে যে কিউ অ্যামাউন্টে নেগেটিভ চার্জ কন্টেন করছে, সে পোটেনশিয়ালে কত দূর পর্যন্ত কন্ট্রিবিউট করবে, মানে এই পয়েন্টে যদি আমি পোটেনশিয়াল বের করতে চাই, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়ালের জন্য এর কন্ট্রিবিউশন আপ টু R2, আমরা আগের দিন যেটা ডিসকাস করেছিলাম সেই ভিডিওটা দেখলে জিনিসটা বুঝতে পারবে, এটা আগে ডিটেল ডিসকাস হয়েছে। তাহলে সেখানে বলবো যে কে
ফার্স্ট এই পয়েন্টে পোটেনশিয়ালে এ ক্রিয়েট করবে প্লাস নিজেও ক্রিয়েট করবে, নিজের চার্জও কিছুটা ক্রিয়েট করবে। সেখানে আমরা বলছি যে মাইনাস কিউ চার্জটা কে ইন্টু মাইনাস কিউ কত দূর পর্যন্ত, এ এত দূর পর্যন্ত, এই ইনসাইডে কোনো পোটেনশিয়াল আর থাকে না, মানে আউটার স্পিয়ারটা ইনার স্পিয়ারে যে পোটেনশিয়াল ক্রিয়েট করেছে সেটা R2 ডিস্টেন্স পর্যন্ত, R2 প্লাস বলবো আরেকজন পোটেনশিয়াল ওই পয়েন্টে ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে ইনার স্পিয়ারেরই চার্জ, সেটা বলবো কে, ইনার স্পিয়ারের চার্জ কত প্লাস কিউ, ওর স্পিয়ার চার্জ, আর ওই পয়েন্টে ওর ডিস্টেন্স কত R1, R2 আমি দেখিয়ে দিয়েছি, এই ডায়াগ্রামটা দেখে নাও, ডিটেলে বুঝতে পারবে। ইনারটা হচ্ছে R1 রেডিয়াস, আউটার হচ্ছে R2 রেডিয়াস। তাহলে ওভারঅল কি দাঁড়ালো বলো, কে ইন্টু পুরো কিউ নিয়ে নাও, আর এখানে দাঁড়াচ্ছে 1 বাই নেগেটিভ হচ্ছে R2টা, R1 মাইনাস 1 বাই R2, কে মানে 1/4πε0, এটা আমার জানা আছে। তো সেখান থেকে আমরা বলতে পারি যে সি ইকুয়াস টু তাহলে কী দাঁড়ালো, দেখো পোটেনশিয়ালের ডিফারেন্সটা বসিয়ে দিলে আমি পেয়ে যাবো ভিএ, আমি তো বলেই দিয়েছি ভিবি ইকুয়াস টু জিরো, ভিবি ইকুয়াস টু জিরো, এটা মিন করছে ভিএ মাইনাস ভিবি যেটা, সেটা ইকুয়াস টু জাস্ট ভিএ, আর সেটা মানে হচ্ছে কত, কে ইন্টু কিউ ইন্টু 1/R1 মাইনাস 1/R2, 1/R1 মাইনাস 1/R2। ওকে, এখন আমি ক্যালকুলেট করতে চাইছি কি, এখন পোটেনশিয়াল ডিফারেন্সটা পুট করে ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করতে চাই। সি ইকুয়াস টু কি লিখেছো, কিউ বাই ডেল ভি, ডেল ভি মিনস ওই কোয়ান্টিটিটা বসাচ্ছি, কত কে ইন্টু কিউ, কে মানে 1/4πε0 কিন্তু 1/R1 মাইনাস 1/R2, এলসিএম করো, কিউ কিউ কেটে দাও, এটা 1/4πε0 উপরে উঠে গেল 4πε0, এটা এলসিএম করলে কি আসবে, ওপরে R1 R2 উঠবে, দেখে নিতে পারো করে, আর এটা হচ্ছে R2 মাইনাস R1, এই হচ্ছে আমার কোয়ান্টিটি। তার ক্যাপাসিট্যান্স যদি আউটার গ্রাউন্ডেড হয়, যদি আমরা ডিসকাস করছি আউটার গ্রাউন্ডেড স্পিয়ারের রেসপেক্টে, তাহলে সেখানে আমরা বলতে পারি ক্যাপাসিট্যান্স অফ এ স্পেরিক্যাল ক্যাপাসিটর উইল বি 4πε0 টাইমস R1 ইন্টু R2 বাই R2 মাইনাস R1। এইখান থেকে একটা মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট আসবে, যেটা যে আমরা যদি ফার্স্ট একদম ক্যাপাসিট্যান্স চ্যাপ্টার স্টার্ট করা, ক্যাপাসিটার চ্যাপ্টার স্টার্টিংয়ে বলেছিলাম যে স্পেরিক্যাল ক্যাপাসিটার, সেখানে একটা স্পিয়ারকেও কিন্তু ডিসকাস করে দিয়েছিলাম অ্যাজ এ ক্যাপাসিটার, তার ক্যাপাসিটি একটা ক্যালকুলেট করে দিয়েছিলাম, এর ক্যাপাসিট্যান্স কত হয়। সি ইকুয়ালস টু আমরা কি লিখেছিলাম, এই স্পিয়ারিক্যাল ক্যাপাসিটার মানে সিম্পল একটা আইসোলেটেড স্পিয়ার যদি বলি, আইসোলেটেড কোনো কনসেন্ট্রিক স্পেরিক্যাল সেল টেল বলছি না, আইসোলেটেড স্পিয়ার যদি বলি, তাকেও আমরা বলেছিলাম এটাকেও কনসিডার করা যায় একটা স্পিয়ার হিসেবে। তার ক্যাপাসিট্যান্স মনে আছে, আমরা সি ইকুয়ালস লিখেছিলাম 4πε0 ইন্টু আর, এটাকে আমরা আর বলেছিলাম, এর রেডিয়াস যদি বলা হয় 4πε0 আর লিখেছিলাম। কোন বেসিসে বলো তো, এখানে আমরা এটাকেই কিন্তু কনক্লুড করতে পারি, শুধু দেখো একে কিউ চার্জ দিয়েছিলাম, বাস তার উপর বেস করে আমরা ফর্মুলা ড্রাইভ করেছিলাম। তখন কি বলেছিলাম যে এখানে আমরা কি করে করেছিলাম মনে আছে, এই ক্যাপাসিট্যান্স বলতাম সিম্পল, এটাতে কিউ চার্জ দেওয়া হলো, তার পোটেনশিয়াল যেটা হয়েছে সেটাই, পোটেনশিয়াল ডিফারেন্স করার কিছু নেই না। পোটেনশিয়াল ডিফারেন্স বলতে আমরা বলতাম জিরোর সঙ্গে পোটেনশিয়াল, মানে গ্রাউন্ডেড কোনো কন্ডাক্টর। আর এখানে এক্স্যাক্টলি এই জিনিসটা বলতে চাইছি যে এইখানে যে গ্রাউন্ডেড স্পিয়ারটা ওকে কনসেন্ট্রেট করেছিল, ওকে সারাউন্ডেড হয়েছিল, এইটাকে তুমি ভেবে নাও অনেকটা দূরে কোনো গ্রাউন্ডেড কন্ডাক্টর আছে, হিউজ সাইজের, এই রেডিয়াসটা প্রচুর বড়, মানে এটা আমি বলছি এই R2টা যেটা গ্রাউন্ডেড কন্ডাক্টরের রেডিয়াস বলছি, সেটা টেন্স টু ইনফিনিটি ধরে নাও, মানে ইনফাইনাইট রেডিয়াসের একটা গ্রাউন্ডেড, মানে না নেই বলতে যেটা বোঝানো হবে যে গ্রাউন্ডেড কন্ডাক্টর নেই, সেটা বলতে আমি কি বলছি যে ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, ভেবে নাও এরকমভাবে। তাহলে আমি বলতে পারি যে R1টাকে তুমি ইনার রেডিয়াসটা যেটা বলছি, ইনার স্পিয়ারটা প্রেজেন্ট আছে, তাকেই শুধু চার্জটা দিলাম, তাহলে সেখানে আমি কি বলছি যে R1টা যেটা সেটাকে আর বলো, আর R2 যেটা সেটাকে ইনফাইনাইট বলো, ইনফাইনাইট ডিস্টেন্সে চলে গেছে। তুমি দেখো এই ফর্মুলা থেকেই রিটার্ন ব্যাক করবে যে ক্যাপাসিট্যান্সের ভ্যালু কি আছে, 4πε0 লিখবে ইন্টু R1 R2 ডিভাইডেড বাই R2 মাইনাস R1, ভ্যালু তো টেন্স টু ইনফিনিটি বলতে আমি তো এক্স্যাক্টলি ইনফিনিটি বসাতে পারবো না, এটা তাহলে ইনফিনিটি হয়ে যাবে। তো সেটাকে আমি কীভাবে লিখছি দেখো, 4πε0 R2টা ইনফিনিটি বসাবে, তো R1 এর ভ্যালু বসিয়ে দাও, R1টাকে আমি ইনফিনিটি বলে দিলাম, R1 রেখে দাও, R2 দিয়ে ডিভাইড করলে, R2 দিয়ে ডিভাইড করছি, R2 বাই R2 1 হয়ে যাবে, 1 মাইনাস R1 বাই R2 হয়ে যাবে, হয়েছে। এখন R2 ভ্যালু ইনফিনিটি বসাও, তো এটা কি লিখবে 4πε0, R1টাকে কি লিখবে আর লিখবে, আর এইটা 1 মাইনাস R2 টেন্স টু ইনফিনিটি যখন বসাবে, এটা যখন ইনফিনিটি বসিয়ে দেবে, এটা টেন্স টু 0 হয়ে যাবে। তার কি দাঁড়ালো, সি ইকুয়ালস টু ক্যাপাসিট্যান্স দেখো 4πε0 ইন্টু আর, হ্যাঁ যেটা এখানে করতে গিয়ে বলেছিলাম, আমরা কি করে করেছিলাম, সিম্পল লিখেছিলাম ক্যাপাসিট্যান্স ইকুয়ালস টু চার্জ বাই পোটেনশিয়াল অফ দ্য ক্যাপাসিটার, মানে স্পিয়ার, তাহলে সেটা কি লিখেছিলাম কিউ বাই 4πε0 আর,
আর জাস্ট ওটাকে লিখতাম 4πε0r। যে ওইতে ভাবো, যেভাবে ডিসকাস করো, এই ফর্মুলা থেকেই ব্যাক করে আসো বা ক্যাপাসিটেন্সের এই ক্যালকুলেশন বলো, যেটা আমরা এটা ফার্স্ট ফর্মুলা লিখেছিলাম, তাহলে আলটিমেট কিন্তু আইসোলেটেড একটা স্পিয়ারের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সটা এটা লিখতে পারি। আর কয়েকটা জিনিস হয়, যদি এরকমভাবে বলছি, দুটো কনসেন্ট্রিক স্পিয়ার বলছি, সেটা যদি সাপোজ এরকমভাবে বলছি যে এটা একটা স্পিয়ার ইনার আর একটা আউটার, এটা ইনার বলছি, এটা আউটার, সাপোজ এটাকে কোনো কানেক্টিং ওয়্যার দিয়ে জয়েন করে দিয়েছো, রাইট? কানেক্টেড ওয়্যার বলছি, এটা R1 রেডিয়াস বলছি, বা এটা স্মল আর বললাম, এটাকে বললাম ক্যাপিটাল আর। এই স্মল আর ক্যাপিটাল আর রেডিয়াসের দুটো স্পিয়ার যদি আমি কনসিডার করে নিই, কিন্তু এদেরকে জয়েন করা আছে উইথ কানেক্টিং ওয়্যার, কন্ডাক্টিং ওয়্যার দিয়ে জয়েন করেছি, হয়েছে? কানেক্টেড বলছি টু কানেক্টেড কনসেন্ট্রিক স্পিয়ার, কানেক্টেড কনসেন্ট্রিক স্পিয়ার, কনসেন্ট্রিক স্পিয়ার যারা কানেক্টেড হয়ে আছে। তাহলে এই সিচুয়েশনে বলো চার্জটা কিন্তু এটা একটা সিঙ্গেল বডি, আর মনে রাখতে হবে চার্জটা অনলি আউটার সারফেসে এক্সিস্ট করবে, চার্জ দেওয়া মানে। এখানে এটা বেসিক্যালি একটা আইসোলেটেড স্পিয়ারের মতো বিহেভ করছে, এখানে কোনো সেকেন্ড স্পিয়ার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন গ্রাউন্ড মানে কানেক্ট করে দিয়েছে, তখন এটার কোনো চার্জই ইনারে এক্সিস্ট করবে, মানে ইনার স্পিয়ারে আর লোকেটেড হবে না, সব চার্জটাই আউটসাইডে চলে আসবে। তাহলে আমি বলতে পারি পিওরলি এর ক্ষেত্রে এটা একটা এই ক্যাপিটাল আর রেডিয়াসের স্পিয়ারের মতোই বিহেভ করবে, মানে সিম্পল। এর ক্ষেত্রে ক্যাপাসিটেন্স যেটা আমরা বলবো C = 4πε0 ইন্টু ক্যাপিটাল আর অনলি। ইনার স্পিয়ারের এখানে কোনো কন্ট্রিবিউশন নেই, কেন চার্জ দিলেও শুধুই বাইরে ঘুরে বেড়াবে, এটা আলাদা করে কোনো এফেক্ট থাকবে না, এটা বেসিক্যালি ইউজলেস। ইনার স্পিয়ারটা এখানে এফেক্টলেস বলতে পারি, জাস্ট 4πε0 ইন্টু ক্যাপিটাল। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, যদি এরকম সিচুয়েশন হতো, ধরে নাও সাপোজ two spheres connected by a connecting wire, two spheres connected by wire, a connecting wire, conducting wire, ওয়্যার দিয়ে যদি কানেক্টেড হয়, ধরে নাও এটা একটা R1 রেডিয়াস স্পিয়ার বললাম, এটা রিলেটিভলি ডিফারেন্ট রেডিয়াস, সাপোজ এটা R1 রেডিয়াস বললাম, এটাকে R2 রেডিয়াস বললাম। তো এদের যদি আমি কোনো কানেক্টিং ওয়্যার দিয়ে জয়েন করে দিই, তাহলে আমি বলতে পারি এখন সিচুয়েশনটা কেমন হলো। দেখো, এটাও একটা স্পিয়ার নিজে হতে চাইবে, এটাও একটা আলাদা করে স্পিয়ার হতে চাইবে। কেন? সিম্পল লজিক দেখো, যে এ তো চার্জ এর আউটসাইডে হতেই পারে লোকেটেড, এও লোকেটেড হতে পারে। তো এখন কথাটা হচ্ছে, আমরা আগের কেসে যেটা ডিসকাস করেছিলাম, দেখো যে এইটা একটা আইসোলেটেড স্পিয়ার, এটা ডিসকাশন কি বললাম, যে এর অনলি পজিটিভ বডিটা প্রেজেন্ট আছে, পজিটিভ স্পিয়ারটা প্রেজেন্ট আছে, নেগেটিভ মানে যেটা গ্রাউন্ডেড স্পিয়ার বলি আমরা, সেই স্পিয়ারটা যেন ইনফাইনাইট ডিস্টেন্সে চলে গেছে, এটা বড় হতে 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 স্পিয়ারটা নেই, যেন অনেকটা বড়, হিউজ লার্জ, ইনফাইনাইট লার্জ বলছি। এখানে এইটা জাস্ট বলছি প্রেজেন্ট আছে, মানে ইনারটা প্রেজেন্ট আছে, যেটা কিনা পজিটিভ প্লেট, আর নেগেটিভ প্লেটটা নেই, যেটা গ্রাউন্ডেড বলি নেগেটিভ প্লেট, তো সেইটা প্রেজেন্ট নেই। এখানে কিন্তু ওই জিনিসটা দুজনেই ইন্ডিপেন্ডেন্টলি ওরকম করতে চাইবে, এর মতো এর মতো ইন্ডিপেন্ডেন্ট নাই করুক, কানেক্টেড থাকলেও এরা তো আমি বলতেই পারি যে এও একটা ক্যাপাসিটার লাইক বিহেভ করবে, এও একটা ক্যাপাসিটার, কিন্তু দুজনের ক্যাপাসিটারের এক একটা পজিটিভ প্লেট। তাহলে আমি বলতে পারি না দুটো পজিটিভ প্লেট অ্যাট এ টাইম কানেক্টেড আছে, দুটো ডিফারেন্ট ক্যাপাসিটারের পজিটিভ প্লেট কানেক্টেড আছে। ধরো তুমি বলবে এখানে Q1 চার্জ আছে, Q2 চার্জ আছে, কিন্তু আমি বলতে পারি যে দুটো পজিটিভ প্লেট কানেক্টেড আছে। প্যারালাল কম্বিনেশনে চলে যাও দেখি, সেখানে বলতে দুটোর পজিটিভ প্লেট অ্যাট এ টাইম কানেক্টেড হবে, দুটো নেগেটিভ প্লেট অ্যাট এ টাইম কানেক্টেড হবে। আমি ধরে নিচ্ছি নেগেটিভ প্লেট ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, ওরা কী করে কানেক্টেড আছে সেটা আমি ভাবছি না। সিম্পল এরকম কানেকশানকে আমি বলবো যে প্যারালাল কম্বিনেশন, যারা দুটো সিমিলার টাইপের বডি কানেক্টেড, পজিটিভ বডি দুটোই কানেক্টেড আছে। তাহলে সেখানে আমরা কি বলবো, ক্যাপাসিটেন্স C = জাস্ট C1 + C2, সিম্পল লজিক। তাহলে এখানে ক্যাপাসিটেন্স কত হয়ে যাবে, 4πε0 ইন্টু একটার হবে R1 + R2, R1 + R2 মনে রাখতে হবে। যদি আউটসাইড থেকে কানেক্টেড হয় তাহলে R1 + R2, আর যদি ইনসাইড থেকে কানেক্টেড হয়, ইনসাইডের কোনো স্পিয়ার যদি বলি কনসেন্ট্রিক, তাকে যদি ইনসাইড থেকে কানেক্ট করে দিই, তাহলে কিন্তু অনলি আউটার স্পিয়ারটা একটা সিঙ্গেল বডি হিসেবে, সিঙ্গেল স্পিয়ার হিসেবে কাজ করবে। বাট এটার ক্ষেত্রে আমি বলতে পারি আইসোলেটেড স্পিয়ার যেভাবে ক্যাপাসিটেন্স কনসিডার করা হয়, সেরকম দুটো স্পিয়ারকে যেন প্যারালালি কানেক্ট করেছি। কেন? কারণ দুটোরই সিমিলার টাইপের চার্জ প্লেটটাকে আমি কানেক্ট করেছি ইচ আদার কানেক্টিং ওয়্যার দিয়ে। ওকে, নেক্সট আরেকটা কেস বাকি থেকে গেল, যদি বলি ইনার স্পিয়ার গ্রাউন্ডেড, মানে একদম ওই ফার্স্টটা যেটা ডিসকাস করেছিলাম যে আউটার স্পিয়ার গ্রাউন্ডেড, যদি আমি বলি ইনার স্পিয়ার গ্রাউন্ডেড,
ইনার স্পিয়ার গ্রাউন্ডেডের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কনক্লুশন আমি ডিরেক্টলি ইউজ করব, আগের ভিডিওতে ডিসকাস করেছি, যেটা হচ্ছে যে এখানে চার্জের ইন্ডাকশন, চার্জটা কিভাবে রিডিউস হয়ে যায়, মানে বেসিক্যালি রিডিস্ট্রিবিউট হয়। ধরো এটা আমি বললাম একটা ইনার স্পিয়ার, এটা একটা আউটার স্পিয়ার বলছি। একই ওয়েতে R1 R2 রেডিয়াসে দুটো স্পিয়ার বললাম। এই R1 রেডিয়াসের স্পিয়ারটা এখন আমি বলছি গ্রাউন্ডেড। অনলি চার্জটা গিভেন টু দ্য আউটার স্পিয়ার, কিউ, ক্যাপিটাল কিউ দেওয়া হবে। এখানে আমরা একটা জিনিস দেখিয়েছিলাম, এখানে আচ্ছা একটু এটাকে থিক করে দেখাবো, পোটেন্সি মানে বেসিক্যালি থিকনেসটা ফাইনাইট করে দেখাবো, আগের দিনের ডিসকাশন যেভাবে করেছিলাম, শুধু চার্জের ডিস্ট্রিবিউশন রিডিস্ট্রিবিউশন যেভাবে দেখাতে সেটার জন্য, চার্জ ডিস্ট্রিবিউশনটা দেখানোর জন্য আমি এটা করলাম, নাহলে কিছু লাগতো না। তো ধরে নাও আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, এটা দেখলে বুঝতে পারবে, যেখানে আমরা বলেছিলাম এর আউটার এই যে কিউ চার্জ গিভেন, ধরো পজিটিভ কিউ দিলে প্লাস কিউ চার্জ দিলে সেটার একটা পার্ট এখানে থাকবে, একটা পার্ট এখানে থাকবে, মনে রাখতে হবে। এই প্লাস কিউটার খানিকটা এখানে থাকবে, আমরা আগের দিন ডিটেল ডিসকাস করে দিয়েছি। এটা আমি ধরলাম Q1 আর এটা বললাম Q2, দুটোই পজিটিভ, অবভিয়াসলি পজিটিভ চার্জ দিয়েছি মানে এই পজিটিভ চার্জই গেইন করবে। তাহলে এই প্লাস কিউ অ্যান্ড মাইনাস এই Q1 এ Q2-তে ডিভাইড হয়ে যাবে। টোটাল কিউ চার্জ দিলে এইটা না থাকলে সিম্পল ভাবো যে একটা আইসোলেটেড যদি স্পিয়ার হতো, তাহলে এই স্পিয়ারটাতে কিউ চার্জ দেওয়া মানে পুরো কিউ চার্জটাই অনলি আউটার সারফেসে লোকেটেড হবে, অনলি আউটার সারফেসে লোকেটেড হবে। কিন্তু একটা পার্টিকুলার সিচুয়েশান যদি আসে, ইভিন এটা গ্রাউন্ডেড না হলেও, ব্যাপারটা বলছি এরকম যে এটা একটা স্পিয়ার, এটা আরেকটা স্পিয়ার কনসেন্ট্রিক, কিন্তু ইনারটাকে কোনো গ্রাউন্ড টাউন্ড করিনি, তাহলে আমি বলবো এই আউটারে যদি কিউ চার্জ দেওয়া হয় শুধুই আউটার সারফেসে চার্জটা এক্সিস্ট করবে, অনলি আউটার সারফেসে বলছি, পুরো কিউ চার্জটাই আউটার সারফেসে এক্সিস্ট করবে, কোনো ইনার সারফেসে যাবে না। কিন্তু যখনই তুমি ইনারটাকে গ্রাউন্ডেড করে দিলে ইমিডিয়েট একটা চেঞ্জ চলে এলো, কি না পার্সিয়ালি এই চার্জটার আউটসাইডে লোকেটেড হলো, আর ইনার সারফেসে আউটার সারফেসে কিছুটা, ইনার সারফেসে কিছুটা, আগের দিন ডিসকাস করেছিলাম এটা। আর মনে রাখতে হবে এই চার্জটা প্লাস Q1 প্লাস Q2, তো এই চার্জটার ইনার সারফেস মানে এই স্পিয়ারের ইনার সারফেসে যেটা লোকেটেড হলো সেইটাই এখানে একটা নেগেটিভ চার্জ ইনডিউস করবে, অতটাই মাইনাস কিউ ইনডিউস করবে। কোথায়? এখানে। তাহলে এখানে একটা মাইনাস Q1, আবার বলছি এই ইনার চার্জটাই এখানে ইনডিউস করে, আগের দিন এটা ডিটেল ডিসকাস করেছি। তাহলে Q1 এর ভ্যালুটা যদি ওই ভিডিও থেকে দেখো তাহলে মনে থাকবে যে এখানকার এটা লজিকটা এটাই, পোটেনশিয়াল এখানে জিরো মেনটেন করা, এখানে পোটেনশিয়াল জিরো মেনটেন করতে আমরা কি বলেছিলাম যে ভি, এই এটা যদি আমি বি পয়েন্ট বলি, এটা যদি আমি পয়েন্ট, আচ্ছা এটাকে পয়েন্ট এ বললাম, এটা পয়েন্ট বি বললাম, বি এ পয়েন্টের বি পয়েন্টের পোটেনশিয়াল মনে আছে, বি পয়েন্টের পোটেনশিয়াল কি বলেছিলাম, ভিবি ইকুয়ালস টু কি লিখতাম বলো তো, ভিবি আগে বললে হবে না, আগে ভি এ বের করতে হবে। ভি এ কী করে বের করব, ভি এ বের করব, এটাতে তো ইনার আর আউটার যেখানেই থাকুক আলটিমেট থিকনেস তো টেন্স টু জিরো, R2 ডিস্টেন্সে, এটা R1 ডিস্টেন্স, এটা R2 ডিস্টেন্সে, আলটিমেট আমার R2 ডিস্টেন্সে কতটা চার্জ, ক্যাপিটাল কিউ অ্যামাউন্টে চার্জ আছে, তাহলে সে একটা পোটেনশিয়াল ক্রিয়েট করে দিল। কিন্তু কত দূর পর্যন্ত ক্রিয়েট করবে, তার পোটেনশিয়ালে কন্ট্রিবিউশন মানে পোটেনশিয়ালটা ইনক্রিজ করতে 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 আপ টু R2, কত হয়েছে K ইন্টু ক্যাপিটাল কিউ বাই R2। এইখানে কিছু একটা চার্জ থাকবে, সেটা আমি জানি না, মানে যেটা ইনডিউস হবে বলছি, আমি জাস্ট দেখাতে চাইছি যে Q1 এর ভ্যালুটা কত। এখানে তুমি আমাকে বলো জাস্ট Q1, এই যে পোটেনশিয়াল VA আমার কিন্তু বের করা দরকার ছিল না, কেন জানি এটা গ্রাউন্ডেড মানে এই স্পিয়ারের পোটেনশিয়াল মাস জিরো হবে, তাই গ্রাউন্ডেড মানে পোটেনশিয়াল জিরো করতে গেলে আগে পোটেনশিয়াল এক্সপ্রেশনটা বলি, সেখান থেকে একটা কনক্লুশন আসবে। এই পয়েন্টে এই স্পিয়ারের জন্য যে পোটেনশিয়াল সেটা যদি Q1 অ্যামাউন্টের চার্জ আমি ধরে নিই আননোন, তাহলে আমি লিখবো মাস্ট যে প্লাস K ইন্টু Q1 চার্জ যদি ওটাতে লোকেটেড হয় মানে ইনডিউস হয় ডিভাইডেড বাই ওর রেডিয়াস হবে R1, আর এইটা মাস জিরো হতেই হবে। তো সেই সেন্সে আমি বলতে পারি যে এখানে ইকুয়াল টু জিরো মানে Q1 K ইন্টু Q1 বাই R1 ইকুয়ালস টু K ইন্টু ক্যাপিটাল কিউ বাই R2। তাহলে এখান থেকে স্মল কিউ ইকুয়ালস টু যেটা আসছে R1 বাই R2 টাইম অফ, আচ্ছা নেগেটিভ সাইন থাকবে অবভিয়াসলি, অপোজিট হতেই হবে ক্যাপিটাল কিউ। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে Q1 যে চার্জটা সেটা এটা কোথায়, এখানে Q1 চার্জটা ইনার স্পিয়ারে যে চার্জ থাকবে সেটা নেগেটিভ হবে এটা। তো বেসিক্যালি ম্যাগনিটিউড জানতে চাইছি যে এইটার আউটার সারফেসে
এই কিউ চার্জটা যতটা পার্ট ইনারে যাবে সেইটাই ওকে ইন্ডিউস করবে, আর সেটার ভ্যালুটা এটা পজিটিভ নেগেটিভ বুঝতে পারছো, কোনটা পজিটিভ হবে ততটাই নেগেটিভ এখানে হবে। এখন কথাটা হচ্ছে পোটেনশিয়াল অ্যাট বি বার করে নিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। পোটেনশিয়াল অ্যাট বি পয়েন্ট যদি বলি, মানে এটা ঠিক আমি আবারও বলছি থিকনেস এখানে টেন্স টু 0, জাস্ট বোঝানোর জন্য বলেছিলাম। এই পয়েন্টে যদি পোটেনশিয়াল বলি তাহলে আমি বলবো এটা একদম দুটো স্পিয়ারের রেসপেক্টে আউটার সার্ফেস হিসেবে কাজ করছে। তাহলে সিম্পল কে ইন্টু কিউ ওয়ান প্লাস কিউ টু। ওভারঅল চার্জ কত হয়েছে তুমি কনক্লুড করো তো। এই কিউ ওয়ান এই প্লাস কিউ ওয়ানের সঙ্গে মাইনাস কিউ ওয়ান ক্যান্সেল আউট, তাহলে অনলি আমি বলবো জাস্ট কিউ টু, ডিরেক্ট লিখে দিলাম জাস্ট কিউ টু বাই ডিস্টেন্স কত R2, কেন আউটার সার্ফেস এই পয়েন্টে পোটেনশিয়াল বলছো। আমি এখান থেকে অবজার্ভ করবো যখন পোটেনশিয়াল বের করতে, তখন পুরো স্পিয়ারে যতটা চার্জ আছে কনসেন্ট্রেটেড অ্যাট সেন্টার কনসিডার করবো। তাহলে সেই লজিকে বললাম এখানে মাইনাস কিউ ওয়ান প্লাস কিউ ওয়ান ক্যান্সেল আউট, তাহলে পড়ে থাকলো অনলি কিউ টু। আর কিউ টুটা পাবো কী করে, সিম্পল লজিক, এখান থেকে কিউ টু বের করতে গেলে তুমি শুধুই ক্যাপিটাল কিউ থেকে কিউ ওয়ান বের করে নাও, এই যে কিউ ওয়ান প্লাস কিউ টু মিলিয়ে তো এটাই তো। তাহলে সেখানে কিউ টু যেটা লিখছি কিউ ইন্টু ওয়ান, এই কিউ ওয়ানের ভ্যালু বের করে ফেলেছে। এটা নেগেটিভ নয়, কিন্তু এটা নেগেটিভ বলতে আমি এখানে বের করেছিলাম বলে নেগেটিভ দিয়েছিলাম। এটা হচ্ছে R1 মাইনাস R2, এটা ভ্যালু পুট করো কত আসবে। এখান থেকে লিখলে কে ইন্টু কিউ টুর ভ্যালু বসাবো, কিউ টু ইকুয়ালস টু যদি এটা হয়, এটা ভ্যালু বসাবো কীরকম, R1 মাইনাস I2 ক্যাপিটাল কিউ ইন্টু হচ্ছে R2 মাইনাস R1 বাই R2, আর নিচে একটা মানে R2 স্কোয়ার হয়ে গেল। এটা হচ্ছে ভিবি, VA ইকুয়ালস টু 0 বলে দিয়েছ, অপর লাইনে দেখা যাচ্ছে যে VA ইকুয়ালস টু 0। তাহলে ডেল ভি যদি বলি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু স্পিয়ার্স, সেটা বলবো ভি, অবভিয়াসলি ভিবি মাইনাস VA লিখতে হবে আমাকে এখন। ভিবি মাইনাস VA ইকুয়ালস টু কত হলো, জাস্ট ভিবি, কেন VA ইকুয়ালস টু 0, ভিবি মাইনাস VA ভিবি, আর সেটা কত কে ইন্টু কে মানে 1/4πε0 কিউ ইন্টু R2 মাইনাস R1 বাই R2 স্কোয়ার। যেরকমভাবে লিখছি সেরকমভাবেই মনে রাখতে হবে, R2 R1 যেভাবে আছে যার উপরে যেরকম। তাহলে আমি এখন ক্যাপাসিট্যান্স যদি বলি সি ইকুয়ালস টু কত লিখবো, চার্জ কিউ বাই পোটেনশিয়াল ডিফারেন্স ডেল ভি ইকুয়ালস টু কত লিখছো, কিউ থাক, এটা লিখলে কে, আচ্ছা কেটা ভ্যালু বসে দিচ্ছি 1/4πε0 মানে Q/4πε0 ইন্টু লিখলে R2 মাইনাস R1 ডিভাইডেড বাই R2 স্কোয়ার, কেটে গেল কিউ কিউ 4πε0 উপরে উঠে গেল 4πε0 ইন্টু একটা R2 স্কোয়ার বাই R2 মাইনাস R1। ক্যাপাসিট্যান্স হোয়েন আউটার স্পিয়ার গ্রাউন্ডেড, সরি ইনার স্পিয়ার যখন গ্রাউন্ডেড তখন লিখছি 4πε0 ইন্টু R2 ইন্টু R2 মানে R2 স্কোয়ার ডিভাইড বাই R2 মাইনাস R1। Capacitance of a spherical capacitor when inner sphere is grounded, এটা ফর্মুলাটা একটু আলাদা। আগেটা কি ছিল বলো তো, যখন আউটার গ্রাউন্ডেড হতো এখানে লিখতাম R1 R2, আর সেটাই পাল্টে গিয়ে R2 স্কোয়ার হয়ে গেল। কোনটাতে বেশি হলো দেখো, R2 এটা গ্রেটার রেডিয়াস দুবার ইউজ হলো, ওটা R1 R2 একটা স্মলার রেডিয়াস ইন্টু আর একটা বিগার রেডিয়াস, এটা তো সেম থাকলো, এটা R1 R2 ছিল, এটা R2 R2 মানে বড় রেডিয়াস, তাহলে অবভিয়াসলি এখানে ক্যাপাসিট্যান্সটা বেশি যদি আউটার স্পিয়ারটা, এই ইনার স্পিয়ারটা যদি গ্রাউন্ডেড হয়। ইনার স্পিয়ার গ্রাউন্ডেড থাকলে ক্যাপাসিট্যান্সটা বেশি হয় রিলেটিভলি। ওকে, এইটা স্পেরিক্যাল ক্যাপাসিটরের মোটামুটি কেসগুলো সব কমপ্লিট হয়ে গেছে। ওকে, নেক্সট একটা লাস্ট কেস বলছি, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরটা, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, ইলেকট্রিক ফিল্ড এদের ক্ষেত্রে কোথায় ছিল বলে দেখি, এর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু এইটার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। যদি ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারে বলি তাহলে মাস্ট এটা বুঝতে পারবে যে এই পয়েন্টে অবজার্ভ করলে কেমন লাগবে, এই পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বলি ডিউ টু এই পুরো স্পিয়ারটা, তাহলে এখানে দেখো এই স্পিয়ারটার চার্জ কত প্লাস কিউ, এই স্পিয়ারটার চার্জ কত এক্স্যাক্টলি অতটাই মাইনাস কিউ। তাহলে আমি বলতে পারি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যখন মেজার করবো তখন পুরো স্পিয়ারটার চার্জটাকে কনসিডার করে নেবো অ্যাজ কনসেন্ট্রেটেড অ্যাট দ্য সেন্টার, সেখানে পুরো দুটো স্পিয়ারের চার্জ মিলিয়ে নেট চার্জ 0। তাহলে ওভারঅল গস ল অ্যাপ্লাই করলে এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড 0 বলবো, এই পয়েন্টে এখানেও E ইকুয়ালস টু 0 বলবো। তাহলে ইলেকট্রিক ফিল্ড আছে কোথায়, এই যে এই রিজিয়ানে, তাহলে এই জায়গাটায় শুধু পোটেনশিয়ালের ডিফারেন্স যেটা ক্রিয়েট হয়েছে এটার জন্য, আর ইলেকট্রিক ফিল্ডটা এখানে এক্সিস্ট করছে E নট ইকুয়ালস টু 0 এই রিজিয়ানে, এখানেও ইলেকট্রিক ফিল্ড 0, এখানেও ইলেকট্রিক ফিল্ড 0, একদম আউটসাইডে আবার ইনসাইডে, শুধু ইলেকট্রিক ফিল্ডটা এক্সিস্ট করছে এই রিজিয়ানে। বাট এটার ক্ষেত্রে এটা নয়, এরকম নয়,
এর ক্ষেত্রে একটু থাকবে, কারণ এর ক্ষেত্রে তুমি আউটসাইডে যখন ইমাজিন করবে তখন পুরো চার্জটা জিরো হবে না। এখানেও পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড আছে, এখানেও আছে, না এখানে অবভিয়াসলি থাকবে না, এখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে কিছুটা, এখানে থাকবে, এখানে ইলেকট্রিক ফিল্ডটা থাকবে না। যাই হোক, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার কেস বলছি। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার অ্যাজ ইউজুয়াল আমি ডিসকাস করব যে এখানে তুমি ধরে নাও এটা একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের কনসেন্ট্রিক, আমরা যখনই ফার্স্ট ক্যাপাসিটার বলেছিলাম যে একটা গ্রাউন্ডেড কন্ডাক্টর আমি সেম টাইপের বা সিমিলার টাইপের একটা গ্রাউন্ডেড কন্ডাক্টর আনার চেষ্টা করবো প্রতিটা কেসে। এখানেও সিমিলার ধরে নাও, এটা অনেকটা লং ধরে নাও, যে কোনো লেন্থের আমি কনসিডার করতে পারি। কেন অনেকটা লং বলবো সেটার একটা লজিক আছে, আগে আসছি। ধরে নাও কোনো একটা ফাইনাইট লেন্থের আমি ডিসকাস করলাম, তো এই ফাইনাইট লেন্থের একটা কন্ডাক্টর ধরে নাও যেটা এল লেন্থের, সাপোজ আমি বললাম এল লেন্থের এরকম একটা, সাপোজ এটা রেডিয়াস ধরে নাও, এটা এ রেডিয়াস আর এইটা রেডিয়াস বি বলছি। এ আর বি রেডিয়াসে দুটো কনসেন্ট্রিক সিলিন্ডার বললাম, যার লেন্থটা দুটো কমন লেন্থ এল আছে। এখন আমি কি বলবো, আউটার সিলিন্ডারটাকে গ্রাউন্ডেড করব, ইনার সিলিন্ডারটাতে চার্জ দেবো। অবভিয়াসলি ইনার সিলিন্ডারে যদি কিছুটা অ্যামাউন্টে চার্জ দেওয়া হয়, ধরো প্লাস কিউ অ্যামাউন্টে চার্জ দিলাম, এখন একই লজিক, ইনারে যখন চার্জ দেওয়া হবে আউটারের ইনার সারফেসে কিছুটা চার্জ ইন্ডিউস হবে, অ্যান্ড এক্স্যাক্টলি অতটাই চার্জ ইন্ডিউস হবে যতটা এখানে দেওয়া হবে। এখন এখানে চার্জ তো এরকমভাবে এক্সপ্লেন করলে হবে না, এখানে আমরা চার্জ পার ইউনিট লেন্থ ডিসকাস করছি। এটা ধরে নাও এল লেন্থের সিলিন্ডার, তাতে কিউ চার্জ দিলে তার লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা কত বলবো, লিনিয়ার চার্জ ডেন্সিটি যদি লেখা হয় কত লিখবো, ল্যামডা ইকুয়ালস লিখবো পুরো কিউ চার্জ দেওয়া হয়েছে এল লেন্থে, কিউ বাই এল, এটা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ অফ দ্য সিলিন্ডার। ওকে, এখন কথাটা বলছি যে এখানে এই চার্জটা দেওয়ার পরে যদি এইটাতে একদম প্লাস ল্যামডা চার্জ ডেন্সিটি ক্রিয়েট হয়, এইটাতে এইটার সারফেসেও মাইনাস ল্যামডা ক্রিয়েট হবে, এরও পুরো লেন্থ জুড়ে প্লাস ল্যামডা মাইনাস ল্যামডার পেয়ার ক্রিয়েট হবে। ওকে, এখন আমি যেটা বলতে চাইছি যে আউটসাইড থেকে যদি অবজার্ভ করা হয়, গস ল অ্যাপ্লাই করলে চার্জ এনক্লোজ জিরো হয়ে যাবে। তুমি সিম্পল গস ল এর অ্যাপ্লিকেশনটা ভেবে নাও, আমরা এর থেকে আরও একটু বড় রেডিয়াসের সিলিন্ডার ইমাজিন করতে হবে এরকমভাবে, তাতে আমরা টোটাল চার্জ এনক্লোজ জিরো বলে আমি বলবো আউটসাইডে এইসব জায়গায় ই ইকুয়ালস টু জিরো হবে, ইনসাইডে জিরো হবেই, ইলেকট্রিক ফিল্ড এখানে জিরো, অনলি ই এইসব জায়গায় থাকছে, ই নট ইকুয়ালস টু জিরো। আর এই ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা আমাকে জানতে হবে, এটা অলরেডি আমরা গস ল অ্যাপ্লিকেশনে করেছিলাম। ইলেকট্রিক ফিল্ড ইন দ্য ইনার রিজিয়ন যেটা আমরা বলতাম সেটা লিখতাম কত, 1/4πε0 2 ল্যামডা বাই আর, বা ডিরেক্টলি লিখতাম ল্যামডা বাই 4πε0 2 পাই ডিরেক্টলি 2πε0 আর বলছি। আর বলতে কোথা থেকে কোথায় বলতো, এইটুকু রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করবে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আমি যদি বলি ডেল ভি, তাহলে কত লিখবো, ই ডট ফ্রম এখান থেকে এটা কত বলবো, এ টু বি, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ডের এই এক্সপ্রেশন বসে দাও, ই ডট ডি আর মানে ল্যামডা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। আচ্ছা, ল্যামডা পজিটিভ নেগেটিভ বুঝতে পেরেছো, এটা তো জাস্ট বলবো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের জন্য, এই রিজনে যখন ইলেকট্রিক ফিল্ড বলছি তখন এই চার্জে কোনো কন্ট্রিবিউশন থাকবে না, জাস্ট এই ইনার সিলিন্ডারে যে চার্জ আছে তার কন্ট্রিবিউশন, সেই কারণে আমরা পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা জাস্ট রেডিয়ালি অ্যাওয়ে হবে, পজিটিভ সিলিন্ডারের চার্জের জন্য রেডিয়ালি এদিকে ইলেকট্রিক ফিল্ডটা হবে। তো এই যে ইলেকট্রিক ফিল্ডটা বলছি সেটার এক্সপ্রেশন এটা 4π2πε0 আর মানে ডি আর ডিভাইডেড বাই আর ফ্রম এ টু বি। তো লিমিট বসাও, ল্যামডা বাই 2πε0 এখান থেকে আসবে কত, এটা মানে ইন্টিগ্রেশন, আশা করি তোমরা এখন শিখে গেছো, হ্যাঁ ডিটেলস শিখে গেছো। তাহলে এলএন আর বেরোবে, আর লিমিট ফ্রম এ টু বি, ডেল ভি ইকুয়ালস টু কত লিখবো, ল্যামডা বাই 2πε0 ল্যামডা বাই 2πε0 ln b মাইনাস ln a কত আসবে, ln b মাইনাস ln a মানে হচ্ছে ল্যামডা বাই 2πε0 ln b বাই a, ln b বাই a। এখন ক্যাপাসিট্যান্স কত আসবে, c ক্যালকুলেশন করো, c ইকুয়ালস টু কত, q বাই v, q বাই ডেল v, q মানে আমি পুরো ল্যামডা ইন্টু l লিখে দিতে পারি, ডিভাইডেড বাই ডেল ভি মানে হচ্ছে কত, ল্যামডা বাই 2πε0 ইন্টু ln b বাই a, কেটে দাও, ল্যামডা ল্যামডা কাটবে, ওপরে চলে গেল 2πε0 ln
বি বাই এ ইন্টু এল। এখানে একটা কোয়ান্টিটি কনভেনশনালি ডিসকাস করা, মানে কনভেনশনালি এটাকে এক্সপ্রেস করা হয় এরকম যে পার ইউনিট লেন্থের ক্যাপাসিটেন্স। যদি আমি বলি এটা টোটাল ক্যাপাসিটেন্স কত দাঁড়ালো, পুরো এল লেন্থের ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স সি, ফাইনালি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 2 পাই এপসাইলন নট ইন্টু এল এন বি বাই এ, মানে আউটার স্পিয়ারের রেডিয়াস, আউটার সিলিন্ডারের রেডিয়াস ডিভাইডেড বাই ইনার সিলিন্ডার রেডিয়াস, লগ মানে এল এন যেটা ইন্টু এল। তাহলে এখানে আমরা কনভেনশনালি যেটা ইউজ করি বারবার সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স পার ইউনিট লেন্থ, ক্যাপাসিটেন্স পার ইউনিট লেন্থ অফ সিলিন্ডার। কত বলবো, সেটা যদি C1 বলি পার ইউনিট লেন্থ, তাহলে সি বাই, আচ্ছা সেটা স্মল সি বলো, স্মল সি যদি বলি তাহলে কত লিখবো, বাই এল, এল কেটে যাবে, তাহলে স্মল সি বলছি, ক্যাপাসিটেন্স পার ইউনিট লেন্থ যেটা বলবো সেটা হচ্ছে 2 পাই এপসাইলন নট ডিভাইডেড বাই এল এন বি বাই এ। কী করে এলো এটা একটু বুঝে রাখবে, বাট ডিরাইভেশন তোমাদের আজকে না, সিলেবাসে নেই, সেই কারণে করতে লাগবে না, শুধু ফর্মুলাগুলো জেনে রাখতে হবে। 2 পাই এপসাইলন নট এল এন বি বাই এ পার ইউনিট লেন্থ, যদি এল লেন্থের বলা হয় তাহলে এল ইউজ করবো। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা অনেকটা লং কনসিডার করবো কেন, তার কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা এই রিজিয়নে আমাকে যদি প্রপার এই ফর্মুলা ইউজ করতে হয়, এই ফর্মুলা ভ্যালিডিটি বলতে গেলে তোমাকে কিন্তু বলতে অনেকটা লার্জ লেন্থের হতে গেলে তবে এটা হবে। এনিহাও অত কিছু মাথায় রাখতে লাগবে না যে আমরা ক্যাপাসিটেন্স অফ এ সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার, সেটা জেনারেলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে পার ইউনিট লেন্থ, ক্যাপাসিটেন্স পার ইউনিট লেন্থ অফ এ সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার ইকুয়ালস টু 2 পাই এপসাইলন নট ইন্টু ডিভাইডেড বাই এল এন অফ বি বাই এ।